রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণায় প্রস্তুত ইসি। আন্তর্জাতিক গণমাধ্যমে শাহাবুদ্দিনের পদত্যাগের খবর হাসিনার ঘনিষ্ঠজন আখ্যা। বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে সোপর্দের দাবি এনসিপির। দেশেই চিকিৎসার পরামর্শ জামায়াতের। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে হেলিকপ্টার থেকে গুলি করে র্যাব। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 223। সমন্বয়কদের ধরতে মাঠে গোয়েন্দারা। এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগে একদিনে সময় চেয়েছে ভারত সরকার, জানালেন সিজিপির প্রধান মুখপাত্র। ককরোচ আন্দোলনের চাপের মুখে মোদি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। রাষ্ট্রপতি পদত্যাগের কারণে শূন্য পদে আগামী 90 দিনের মধ্যে নির্বাচনে বাধ্যবাধকতা রয়েছে। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এই নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ায় নির্ধারিত 90 দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা হবে। বিদায়ী রাষ্ট্রপতি 24 জুলাই পদত্যাগ করায় এই পদ শূন্য হয়। এদিকে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স তাদের শিরোনামে লিখেছে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের পদত্যাগ। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসির শিরোনামে লিখেছে, শেখ হাসিনার মিত্র বাংলাদেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন। মালয়েশিয়ার দ্য স্টারে লিখেছে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ। ভারতের নিউজ 18 তাদের শিরোনামে বলেছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ হাসিনার কাছের লোক, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের খবরে বলেছে, পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এছাড়া আল জাজিরা, এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া, এক্সপ্রেস ট্রিবিউন সহ বিশ্বের প্রায় সব শীর্ষ সংবাদ মাধ্যমে এই নিয়ে প্রতিবেদন করেছে। এর আগে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ পদত্যাগের বিষয় নিশ্চিত করেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার। মফিজুর রহমানের রিপোর্ট। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে নানামাত্রিক গুঞ্জন অবশেষে সত্যি হল। পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সংবিধান মোতাবেক জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগের বিষয় নিশ্চিত করে স্পিকার জানান, রিজাইন লেটার গ্রহণ করে তার সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সংবিধানের 54 ধারা অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24 জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। এই সময় সাবেক রাষ্ট্রপতির শারীরিক অবস্থা ও পদত্যাগের মূল কারণ ব্যাখ্যা করেন স্পিকার। তিনি জানান, নানা শারীরিক জটিলতা সহ বেশ কিছু গুরুতর রোগে ভুগছেন সাবেক রাষ্ট্রপতি। ফলে তার পক্ষে দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়ে। তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সাবেক রাষ্ট্রপতির রাজনৈতিক অবস্থান নিয়েও তিনি বলেন, বিগত সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান পরিস্থিতি ও জনগণের রায়ের প্রতি তার শ্রদ্ধাশীল মনোভাব ছিল। তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। সংবিধান অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
দেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। লেট আস ডু জাস্টিস টু হিম। থ্যাংক ইউ ভেরি মাচ। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। এই সময় তিনি বলেন, শাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে এমনভাবে অসুস্থতার নেগেটিভ সাজিয়েছেন যাতে তাকে সেফ এক্সিট দেওয়ার সুযোগ তৈরি হয়। আমরা সরকারের কাছে আহ্বান জানাই তাকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার। এনসিপির সদস্য সচিব দাবি করেন, জুলাই গণহত্যার পরেও যদি মোহাম্মদ শাহাবুদ্দিন ছাড় পেয়ে যায় তাহলে বর্তমান সরকারের প্রতি দেশের মানুষের আস্থা থাকবে না। তাই তাকে গ্রেফতারের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করতে হবে। শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির পদ থেকে, এটাই যথেষ্ট নয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা দেখেছি যে তিনি তার যে পদত্যাগ পত্র, সেখানে যে ঐতিহাসিক ন্যারেটিভ তিনি এনেছেন সেগুলো আসলে অপ্রাসঙ্গিক। রাষ্ট্রপতি পদত্যাগে রাষ্ট্রের উপর থেকে স্বৈরাচারের কালো ছায়া দূর হয়েছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন অযোগ্য ছিলেন বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় এই নেতা। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এ নিয়ে মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুকে অযোগ্য বলে উল্লেখ করেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে অন্যায় দেখেও তিনি চুপ ছিলেন, তিনি দায়িত্ব পালনে ব্যর্থ। জুলাই রিভলিউশনে এতগুলো মানুষের জীবন গিয়েছে, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসাবে তিনি কোনো দায়িত্ব পালন করেন নাই। তিনি কি কারণে পদত্যাগ করেছেন এই বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই, কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন। এ সময় তিনি আরো বলেন, জাতির ওপর থেকে স্বৈরাচারের কালো ছায়া দূর হয়েছে। তিনি পলাতক ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ নিয়েও মিথ্যাচার করেছেন। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। ৫ আগস্ট তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। এই ভাষণে স্পষ্টতই বলেছিলেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরবর্তী বছর অর্থাৎ ২৫ সালের প্রথম ভাগে একটি জাতীয় দৈনিকের একজন সম্পাদকের সাথে তিনি সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি পুরো বিষয়টাকে অস্বীকার করলেন। নতুন রাষ্ট্রপতি নিরপেক্ষ হবে এমন আশা জানিয়ে বিরোধী দলীয় নেতা আরো বলেন, কোন তোষামোদকারীকে রাষ্ট্রপতির পদে আমরা দেখতে চাই না। এ সময় সদ্য বিদায়ী রাষ্ট্রপতির দেশে চিকিৎসা নেওয়ার দাবিও জানান তিনি। আমি চাই যে সবাই যেন এখানেই চিকিৎসা নেয়, এমনকি প্রয়োজন হয় বিদেশ থেকে এক্সপার্ট আনাও যেতে পারে, এটা কোনো সমস্যা নেই। সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আর ৯০ দিনের মধ্যে করা হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ধর্মের নামে যারা বিভক্তি তৈরি করতে চায় তারা দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বিএনপি ধর্মভিত্তিক রাজনীতি গ্রহণ করবে না উল্লেখ করে তিনি বলেন, এই দেশের মানুষের অধিকার রয়েছে। এই সময় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। আমরা যারা প্রকৃতভাবেই সকল সম্প্রদায়ের সকল ধর্মের মানুষের ঈশ্বর প্রেমকে সম্মান করি, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের ধর্ম বিশ্বাসকে, প্রতিটি ধর্মের ধর্ম বিশ্বাসদেরকে কোন মহল কোন ধরনের কোন অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য যেন পুঁজি করতে না পারে। আমরা আপনারা সবাই বাংলাদেশের নাগরিক এবং সম অধিকার ভোগ করার জন্য আমরা বিশ্বাস করি। বিশেষ করে বিএনপি বিশ্বাস করে, আমরা কোন সাম্প্রদায়িক উস্কানিতে বিশ্বাস করি না। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ।
2024 সালের 25 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় তখনও থমথমে পুরো দেশ। দমনপীড়নের পাশাপাশি গণগ্রেফতার অব্যাহত রাখে তৎকালীন স্বৈরাচার সরকার আওয়ামী লীগ। এই দিন ক্ষতিগ্রস্ত মেট্রো রেল পরিদর্শনে গিয়ে অবকাঠামোর জন্য কান্নায় ভেঙে পড়েন শেখ হাসিনা। অথচ শত সহস্র আন্দোলনকারীর মৃত্যুতে অনুকম্পা না থাকায় বাড়তে থাকে দ্রোহের আগুন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে গুরুত্বপূর্ণ পালাবদলের ক্ষণ 2024 সালের জুলাই মাস। ওই বছরের 25 জুলাই দিনটি ছিল বৃহস্পতিবার। সরকারি বেসরকারি অফিস, ব্যাংক দ্বিতীয় দিনের মতো বেলা 11টায় শুরু হয়ে চলে বিকেল 3টা পর্যন্ত। ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নরসিংদী ও নারায়ণগঞ্জে ওই দিনও সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আরও প্রায় 1400 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রাজধানী ঢাকায় গ্রেফতার করা হয় 641 জনকে। 2024 সালের 25 জুলাই কেবল র্যাবের হাতেই আটক হয় 228 জন। এমনকি আন্দোলনের বিভিন্ন পর্যায়ে হেলিকপ্টার থেকে গুলি করতে দেখা যায় এই বাহিনীটিকে। হেলিকপ্টার থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। শিক্ষার্থীদের দাবি এবং তাদের রক্তের দাগ উপেক্ষা করে এদিন উস্কানিমূলক বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের ও ফজলে নূর তাপস। তখনও আন্দোলনকে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র বলে উল্লেখ করার চেষ্টা করেন তারা। এছাড়া 25 জুলাই হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 আন্দোলনকারীর মৃত্যু হয়। সব মিলিয়ে মৃত্যু বেড়ে যায় 203 জনে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, জুলাই আন্দোলন ঠেকাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশ। সরকারি বাহিনীর দমন পীড়ন, হাসপাতালে কাতরাচ্ছেন আন্দোলনে আহতরা, সারা দেশে বিঘ্ন ইন্টারনেট সেবা। এমন পরিস্থিতির মধ্যেই 25 জুলাই মিরপুর 10 নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থাপনার ক্ষতির জন্য জনগণের কাছে বিচার চান তিনি। অথচ জুলাই হতাহতের জন্য তার কণ্ঠে ছিল না লেশমাত্র অনুশোচনা। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। সেদিন তার বক্তব্যকে ভালোভাবে নেয়নি তরুণ প্রজন্ম। মুহূর্তেই সে সময়ের কথা ছড়িয়ে দেন শিক্ষার্থীরা। সেদিনের ঘটনা বর্ণনা করেন এই ছাত্রদল নেত্রী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সফল করার জন্য পরোক্ষভাবে আমরা প্রথম থেকেই সক্রিয় ছিলাম। রাজপথে সরাসরি সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে, বাংলাদেশের আপামর জনতাকে সাথে নিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করেছি। 24-এর এই দিনেও ডিবি কার্যালয়ে বন্দী 4 সমন্বয়ক, বাকিদেরও হন্যে হয়ে খুঁজছিলেন শেখ হাসিনা সরকারের গোয়েন্দারা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে বিজেপি সরকার। শুক্রবার সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এমনটাই দাবি করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, প্রতিনিধি দল সরকারের কাছে তাদের সব দাবি পেশ করেছেন। এর মধ্যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই মূল দাবি বলেও জানান সিজেপির প্রধান মুখপাত্র। 24-এর ঢাকা আর 26-এর ভারত যেন একই সূত্রে গাঁথা। 2024 সালে বাংলাদেশের ছাত্র জনতার সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রতিধ্বনি কি এবার দিল্লির মসনদে কাঁপন ধরাচ্ছে? মেডিকেল পরীক্ষার ফাঁস, প্রশ্নপত্র ফাঁস আর বেকারত্বের বিরুদ্ধে ভারতের চলমান তীব্র ছাত্র আন্দোলনের ব্যাপক চাপে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। আরও জানাচ্ছেন রুমানা রুমা। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে রাজপথে নেমে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, ঠিক 2 বছর পর 26 সালের জুলাই এসে সেই একই প্রতিধ্বনি ভারতের বুক জুড়ে। ঢাকার সেই ঐতিহাসিক জুলাই স্পিরিটই কি তবে এখন কাঁপন ধরাচ্ছে দিল্লির মসনদে?
নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারি আর ক্রমবর্ধমান বেকারত্বকে কেন্দ্র করে ভারতে এখন বিরাজ করছে চরম উত্তেজনা। ইতোমধ্যে চলমান আন্দোলনে সামিল হয়েছে সংসদের বিরোধী দলগুলো। একাত্মতা প্রকাশ করেছে পাঞ্জাবের শিখ সম্প্রদায়, কৃষক, শ্রমিক, তারকা শিল্পী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দিল্লি সহ 7 রাজ্যে। আন্দোলন বাধাগ্রস্ত করতে দিল্লির গুরুত্বপূর্ণ 17টি মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে প্রশাসন। 144 ধারা জারি সহ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে দিল্লির যন্তর মন্তর এলাকা। তবে এসবের মধ্যেই ব্যানার, প্লাকার্ড হাতে রাজপথে অনড় শিক্ষার্থী জনতা। প্রখ্যাত অধিকার কর্মী সোনম ওয়াংচুক প্রতিজ্ঞা ভাঙলেও দীর্ঘ 26 দিন অনশন করেন তিনি। শিক্ষার্থীদের উপর নির্যাতন না করার শর্তে অনশন ভাঙেন তিনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন ওয়াংচুক। তীব্র গণ আন্দোলনের মুখে অবশেষে নীরবতা ভেঙেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসের ঘটনাকে বড় অপরাধ স্বীকার করে দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দেন তিনি। তবে বিরোধী কংগ্রেস একে সরকারের কৌশল হিসেবে দেখছে। ভারতের রাজপথের স্লোগানে সরাসরি উঠে আসছে বাংলাদেশের 2024 সালের গণ অভ্যুত্থানের প্রসঙ্গ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীদের দেয়া বক্তব্য এখন ভাইরাল, যেখানে ঢাকার গণ অভ্যুত্থানের উদাহরণ টেনে শাসক দলকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। ছাত্র জনতার এই অধিকার আদায়ের সংগ্রাম শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। রুমানা রুমা, মোহনা সংবাদ। নতুন শুল্ক আরোপে আগের পরিস্থিতির সঙ্গে বর্তমান শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলায় চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি। এই সময় জ্বালানির দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না। গতকাল যেটি ছিল, আজকের মার্কিন যুক্তরাষ্ট্রের শুক্রবার রাত 12টার পরেও সেই শুল্কই থাকবে, ভিন্ন নামে। গত সপ্তাহে যে সপ্তাহ যাব সেটা আবার আগের ধারায় ফেরত এসেছে। এটা আপনারা তো সবাই জানেন যে মূল্যে পেট্রোলিয়াম পণ্য আনা হয়, অনেক বেশি ভর্তুকি মূল্যে সেটি সরবরাহ করা হয়। সরকারের এই মুহূর্তে কোনো পরিকল্পনা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আবারও 7 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার ভোরে নওগাঁ ব্যাটালিয়নের 16 বিজিবির অধীন চারালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার 219/24 নিকট এই ঘটনা ঘটে। এদিকে কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ এর 8 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির 47 ব্যাটালিয়নের সদস্যরা তা প্রতিহত করে ফেরত পাঠিয়েছেন। এই নিয়ে শূন্যরেখায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। বৃষ্টি বন্যার অজুহাতে রাজধানীর শতক ছুঁয়েছে বেশিরভাগ সবজি। দাম বাড়ার শীর্ষে কাঁচামরিচ। গরিবের আমিষ, ব্রয়লার মুরগি, ডিমের দাম ও ঊর্ধ্বমুখী। স্বস্তি নেই মাছের বাজারেও। এমন পরিস্থিতিতে বাস্তবসম্মত বাজার তদারকির দাবি ক্রেতাদের। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর বাজারে থরে থরে সাজানো সবজি দেখে চোখ জুড়ালেও কিনতে গিয়েই হোঁচট খান ক্রেতা। ছোট লাউ, বরবটি, পটল, ঢেঁড়স, কচুল্লতি সবই শতকের ঘরে। বেগুন 100 থেকে 150, ঝিঙ্গা ও চিচিঙ্গা 80 থেকে 100, করলা 120, শসা ও গাজর 120 থেকে 140, আর কাঁচামরিচ 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। শসা 200 টাকা, কাঁচামরিচ 300 টাকা, ধন্যবাদ। দেখেন কেজি 400 টাকা। প্রত্যেকটা জিনিসের দাম 100-র নিচে আর কোনো সবজি নাই এখন। পটল 120 টাকা, নেই খাবোই না। কৃষকরা যে বিক্রি করছে সেটা নিশ্চয়ই 100 টাকা না, আরো অনেক কম মূল্যে বিক্রি করছে। সেটা কয়েকটা ধাপ পার হয়ে শহরে আসতে আসতে
এগুলা আমরা জানি না কি এর পিছনে কি কাজ করে। বাজারে ফার্মের মুরগির ডিম 140 টাকা ডজন বিক্রি হচ্ছে, যা কয়েকদিন আগেও 120 থেকে 130 টাকার মধ্যেই ছিল। এছাড়া ব্রয়লার মুরগি কেজি প্রতি 20 টাকা বেড়ে 190 থেকে 210 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর সোনালী মুরগির কেজি 350 থেকে 380 টাকা। বর্ষা বৃষ্টি কাতলার দিন হয়তো খামারে মুরগি উড়ায় না, বা এই জন্য সবাই উড়াইতেছে না, পানি ডুবে গেছে অনেক জায়গা। ডিমের ডজন 140, এখন বর্তমান আগের থেকে একটু হালকা বাড়ছে। বেড়েছে সব ধরনের মাছের দাম, সস্তার মাছেও নেই স্বস্তি, আর ভরা মৌসুমেও ইলিশের দাম নেই মধ্যবিত্তের নাগালে। সবকিছু সিন্ডিকেটের ভাবে চলে, একটু কিছু হইলেই মাছের দাম বেড়ে যায় এবং সাধারণ যে ক্রেতা তাদের নাগালের বাইরে চলে যায়। আপনি বৃষ্টি মাছ ধরতে পারে না, পানি বেড়ে গেছে, মাছ কম আসে মুকামে। নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে বাস্তবসম্মত বাজার তদারকির দাবি ক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানায় সংস্থাটি। তবে উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে কম থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গেল 24 ঘন্টায় সর্বোচ্চ 83 মিলিমিটার বৃষ্টির পাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। একই সময়ে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও পর্যবেক্ষণ করছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, এটা 83 মিলিমিটার। এরপরেই হচ্ছে যে সাতক্ষীরায় 81 মিলিমিটার। এই মুহূর্তে সাগরে একটা লঘুচাপের তৈরি হওয়ার সম্ভাবনা দেখতেছি আমরা 26 তারিখ থেকে। মিরপুরের বিজয় রাকিন সিটি প্রকল্পের ডেভেলপার প্রতিষ্ঠান রাকিন ডেভেলপমেন্টের বিরুদ্ধে অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণ কাজে দীর্ঘসূত্রিতা, ফ্ল্যাট রেজিস্ট্রেশন, তালবাহানা এবং প্রভাবশালী কর্তৃক জমির মালিকদের নির্ধারিত ফ্ল্যাট দখলের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এবার নতুন করে সার্ভিস চার্জের জাতাকলে পিষ্ট করা হচ্ছে ফ্ল্যাটের বাসিন্দাদের। সকালে এক কর্মসূচির মাধ্যমে ফ্ল্যাট মালিকরা অভিযোগ করেন, ফ্ল্যাট কোনো রকমে বুঝিয়ে দিলেও প্রজেক্টের কোনো কাজেই ঠিকমতো শেষ করছে না কোম্পানিটি। ডেভেলপারকে আমরা দিয়েছিলাম আমাদের সহযোগিতার জন্য, বিল্ডিং করবে, আমাদের সাথে সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের ভিতরে ঢুকছে। এখন যখন কাজ শেষ পর্যায়ে ওরা এখন এটাকে ধরে রাখতে চাচ্ছে, ওদের চলে যাওয়ার সময় ওরা যাচ্ছে না। নতুন করে যখন রাকিন সার্ভিস নেওয়া শুরু করেছে, এদের ডিমান্ড আমরা পূরণই করতে পারতেছি না। আমরা জিম্মি হয়ে গেছি আমরা রাকিনের কাছে। আমরা সার্ভিস চার্জ 4000 টাকা দিয়ে কাজ করার জন্য তাদের হাত অর্পণ করেছে এবং তারা গ্রহণ করেছে। 6 মাসের মাথায় তারা 5000 টাকা করেছে, এরপরে তারা 6 মাস না যেতে তারা আবার 6000 টাকা করার করছে। আন্তর্জাতিক খবর। ইউরোপ জুড়ে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ফ্রান্সে ভয়াবহ দাবানলে আরও ছড়িয়ে পড়ছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দক্ষিণাঞ্চলে সাউমুস এলাকায় শুরু হওয়া দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের বিস্তীর্ণ এলাকায়। এটি চলতি মৌসুমের দেশটির সবচেয়ে বড় দাবানল। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। দাবানলের কারণে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে প্রায় 63,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে পুড়ে গেছে প্রায় 10,000 হেক্টর বনভূমি। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ। দাবানল নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে ফ্রান্স। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে। খেলা খবর। ক্রিকেট। অস্ট্রেলিয়া সফরের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন স্পিড স্টার নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে টি20 ম্যাচে চলাকালীন বাঁ পাশের পেশিতে চোট পান এই তরুণ পেসার। স্ক্যান রিপোর্টে তার গ্রেড 2 সাইড স্ট্রেইন ধরা পড়েছে। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, এই চোট থেকে সম্পূর্ণ সেরে উঠতে রানার অন্তত 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে।
শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণায় প্রস্তুত ইসি, আন্তর্জাতিক গণমাধ্যমে শাহাবুদ্দিনের পদত্যাগের খবর হাসিনার ঘনিষ্ঠজন আখ্যা। বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে সোপর্দের দাবি এনসিপির, দেশেই চিকিৎসার পরামর্শ জামায়াতের। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে হেলিকপ্টার থেকে গুলি করে র্যাব, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 223-এ, সমন্বয়কদের ধরতে মাঠে গোয়েন্দারা। এবং শিক্ষামন্ত্রী পদত্যাগে একদিন সময় চেয়েছে ভারত সরকার, জানালেন সিজিপির প্রধান মুখপাত্র। ককরোচ আন্দোলনের চাপের মুখে মোদি। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।